আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভাই বোনেরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই জানেন যে খাদ্য অধিদপ্তর এবং সমাজসেবা অধিদপ্তর এবং ভূমি অধিদপ্তর এই তিনটার পরীক্ষা খুবই আসন্ন, মানে খুব নিকটেই। আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ভিতরে, জানুয়ারি ও ফেব্রুয়ারি 2 মাসের ভিতরেই খাদ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং ভূমি অধিদপ্তর এই তিনটার পরীক্ষা হবে। অলরেডি সমাজসেবা অধিদপ্তরের জন্য সিট বুকিং এর কাজ শুরু হয়ে গেছে। আর খাদ্য অধিদপ্তরের ক্ষেত্রে এখন টেন্ডার হয়েছে, টেন্ডার হলেই এরপরে টেন্ডার ফাইনাল হয়ে গেলে তারপরে সিট বুকিং এবং পরীক্ষা আর তারিখ ঘোষণা হবে। আর সমাজসেবা অধিদপ্তর অলরেডি সিট বুকিং ঢাকার বিভিন্ন স্কুল কলেজে সিট বুকিং এর কাজ চলমান, অর্থাৎ পরীক্ষা হয়তো জানুয়ারির ভিতরেই সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষাটা হবে এরকম সম্ভাবনা আছে, এবং জানুয়ারি না হলেও ফেব্রুয়ারির প্রথম দিকেই খাদ্যর পরীক্ষাটা হবে। ঠিক আছে, তাহলে আমরা সমাজসেবা এবং খাদ্য দুইটার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন শুরু করব। আর আজকে আমি খাদ্য অধিদপ্তরের বিগত যে লাস্ট যে পরীক্ষাটা হয়েছে 2021 সালে খাদ্য অধিদপ্তরের পরিদর্শক উপপরিদর্শকের প্রশ্নগুলো আপনাদের আজকে সলভ করাবো ইনশাল্লাহ। তাহলে যারা যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করেন এবং একটু ক্লাসটা শেয়ার করে দেন এবং আপনাদের বন্ধুদের মেনশন করে একটু কমেন্ট করেন। যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডরা যাতে দেখতে পারে একটু শেয়ার করে দিবেন এবং মেনশন করে কমেন্ট করবেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন, কমেন্ট করে কে কোথা থেকে বলছেন, কে কোন জেলা থেকে আমার কথা শুনছেন অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার টেন্ডার হয়ে গেছে আর সমাজসেবা অধিদপ্তর পরীক্ষার সিট বুকিং এর কাজ চলমান, অর্থাৎ ঢাকার যে স্কুল কলেজগুলোতে যদি সিট বুকিংটা হয়ে যায় আপনাদের পরীক্ষার ডেট ঘোষণা হবে, সেক্ষেত্রে জানুয়ারি মাসের ভিতরে কিন্তু সমাজসেবার পরীক্ষার সম্ভাবনা। আজকে আমরা খাদ্য অধিদপ্তরের পরিদর্শক এবং উপপরিদর্শকের ইংলিশ প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন এবং যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করবেন এবং ক্লাসটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ওকে, আমাদের ক্লাস, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। আমি ক্লাসের মূল আলোচনা শুরু করছি ইনশাল্লাহ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং কমেন্ট করবেন।
খেয়াল করেন, আমরা প্রথম খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনে আলোচনা করব। সেই কোশ্চেনটা কিন্তু ফ্রেশ থেকে এসেছে। হ্যাঁ, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রথম আলোচনা করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আজকে আলোচনা করছি খাদ্য অধিদপ্তরের পরিদর্শক এবং উপপরিদর্শক পদে সর্বশেষ 2021 সালের কোশ্চেনের সলভ ক্লাস। ওকে, তাহলে আমরা আলোচনা শুরু করছি এখনই। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন এবং অনেকেই কমেন্ট করছে। হ্যাঁ, ওকে, অলরেডি 34 জন আমাদের সঙ্গে যুক্ত আছেন, 38 জন হয়ে গেছে। দেখেন, কিলিং, প্রথম কোশ্চেনটা হলো কিলিং দ্য বার্ড, the old man brought hat, the old man brought hat, luck, to the crew। আমার এই কোশ্চেনটায় বলা হয়েছে যে এটা কোন ধরনের সেন্টেন্স। দেখেন, 1 নম্বর কোশ্চেন, আমি অপশনগুলো লিখি। সিম্পল সেন্টেন্স, 2 নম্বর দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সের সংক্ষেপে লিখলাম। সি দিয়ে দেখেন কম্পাউন্ড সেন্টেন্স সংক্ষেপে এস দিলাম। ডি তে হচ্ছে নান, ডি তে কি বলেন তো, নান। তাহলে কিলিং দ্য বার্ড, দ্য ওল্ড ম্যান ব্রট হ্যাড লাক অফ দ্য ক্রিউ, টু দ্য ক্রিউ। এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছে, বলা আছে এই কোশ্চেনটা কি কোন ধরনের সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, আমাদেরকে সেটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে অলরেডি আমাদের খাদিজাতু জোহরা আপু উনি কমেন্ট করে জানিয়েছেন সিম্পল সেন্টেন্স। আমার ভাইরা বোনেরা যারা যুক্ত আছে একটু কমেন্ট করব। আমাদের পারতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আপনি না পারলেও কমেন্ট করবেন। ওকে, তাহলে একটু কমেন্ট করেন তো যে এটা কোন সেন্টেন্স হবে, একটু কমেন্ট করে জানাবেন আমাকে। দেখেন, আগে বিষয়টা ক্লিয়ার করি, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। কল দেওয়ার সময় পেল না, এখনই কল দিল। হ্যাঁ, কে কল দিল আল্লাহ জানে। যাক, কে কল দিছে ওটা আমি কাটতে গেলে হয়তো লাইভ কেটে যেতে পারে, আপনারা অপেক্ষায় থাকেন। কেউ একটা ফোনে কল আসছে, এই জন্য একটা অন্যরকম সাউন্ড এসেছে। ওকে, তাহলে দেখেন, প্রথমে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের কোশ্চেনে আলোচনা শুরু করেছি। আপনারা জানেন ইংলিশ গ্রামারের ভিতরে সবথেকে কঠিন 2টা টপিক, একটা হলো ফ্রেজ অ্যান্ড ক্লাস, আর একটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এবং নাউন ক্লজ। এই 2টা টপিক হচ্ছে ইংলিশ গ্রামারের ভিতরে সবচেয়ে টাফ। আজকে সেই টাফ কোশ্চেনটা আমরা সহজ করার চেষ্টা করব। প্রথমেই আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। দেখেন, আমার একটা বাক্যে এটা সিম্পল সেন্টেন্স হবে না কমপ্লেক্স সেন্টেন্স হবে না কম্পাউন্ড সেন্টেন্স হবে, এইটা আমরা চিনবো কিভাবে। আমরা দেখবো সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য। সিম্পল সেন্টেন্স মানে কি, সরল বাক্য, অর্থাৎ যেখানে একটা মাত্র সাবজেক্ট থাকবে আর একটা মাত্র কি থাকবে, ফাইনিট ভার্ব থাকবে। তাহলে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনিট ভার্ব থাকলে সেই বাক্যটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। তাহলে এখন ভাই আমাদের মেইন সমস্যা হচ্ছে, তাহলে ফাইনিট ভার্বটা কি সেটা আমাদের তো আগে জানা দরকার। এখন আমরা যদি ফাইনিট ভার্বটাই না চিনি তাহলে কিন্তু আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কখনো আইডেন্টিফাই করতে পারবো না। তার মানে আগে আমাদের কাজ হলো, হ্যাঁ, খাদ্য, সমাজসেবা, ভূমি 1 মাসের মধ্যে পরীক্ষার প্রস্তুতি। হ্যাঁ, সমাজসেবার অলরেডি সিট বুকিং শুরু হয়ে গেছে ঢাকার বিভিন্ন স্কুল কলেজে। আপনারা জানুয়ারির ভিতরে ইনশাল্লাহ জানুয়ারি শেষের দিকে আপনারা সমাজসেবার পরীক্ষা দিতে পারবেন, এরকম একটা সম্ভাবনা আছে। ওকে, আমাদের সাথে সরণি সুমিয়ান স্যার জয়েন্ট হয়েছে, তিনি বলছেন যে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো। এখন সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনিট ভার্ব থাকে। এখন সাবজেক্ট আর ফাইনিট ভার্বটা কি সেটা যদি আমরা না চিনি তাহলে কিন্তু আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বা ফ্রেজ ক্লাস কোনোদিন আমরা আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে সাবজেক্ট ভাই আপনারা সবাই ছিলেন, কারণ যে কাজটা করে বা মূলত অ্যাসার্টিভ বাক্যে সাবজেক্ট ভার্বের আগে যে ওয়ার্ডটা থাকে সেটা হলো সাবজেক্ট। তাহলে ভার্বটা ফাইনিট এবং নন ফাইনিট।
ভার হলো প্রধানত কয় প্রকার? দুই প্রকার, একটা হলো ফাইনিট আর একটা নন ফাইনিট। তাহলে ভার প্রধানত কয় প্রকার বলেন তো? একটা হলো ফাইনিট ভার আর একটা হলো কি নন ফাইনিট ভার। এখন ফাইনিট ভার নন ফাইনিট ভার যদি আমরা না চিনি তাহলে আমরা কোনোদিন সেন্টেন্স এবং ক্লজ আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে আমাদেরকে আগে খুব সূক্ষ্ম ধারণা আনতে হবে কোথায় ফাইনিট ভার্ব কোনটা, নন ফাইনিট ভার্ব কোনটা। আসেন আজ সেই জটিল সমস্যাটা আমরা এখন সহজে সমস্যার সমাধান করব। দেখেন আমি ক্লাসের ভিতরে অনেক রকম বোঝানোর জন্য, আপনাদের মনে রাখার জন্য আমি বিভিন্ন রকম উদাহরণ দিব। এই উদাহরণে কেউ কোনো মাইন্ড করা যাবে না, অর্থাৎ আমরা কিন্তু এখানে শিখতে আসছি। হ্যাঁ, উদাহরণ দিব একটু অন্য আঙ্গিকে, যাতে আপনাদের এটা মাথায় ধরে, কিন্তু কেউ কিছু মনে করবেন না। যেমন সংক্ষেপে আরেকটা আপনারা একটু বলেন তো, একটা ভার্ব, প্রথম ফাইনিট ভার্বটা আমি আলোচনা করি। দেখেন ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্বটার সংজ্ঞা হলো যে ভার্ব দ্বারা, যে ভার্ব দ্বারা, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় এবং সাবজেক্টের নাম্বার এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যে ভার্বের রূপ অথবা চেহারা, রূপ অথবা কি বলেন তো চেহারা পরিবর্তন হয়, সেটি ফাইনিট ভার্ব। সেটি কি বলেন তো ফাইনিট ভার্ব, সংক্ষেপে এফভি, এফতে ফাইনিট, বিতে ভার্ব। তাহলে আমরা কি শিখলাম ভাইয়া? মেঘলামন ভাইয়া বড়কে বড় করে লিখবেন। ওকে ওকে ভাইয়া, এবার বড় করে লিখবেন, সমস্যা নেই, আপনাদের দেখতে না পারলে বলবেন, আমি এবার বড় করে লিখবো, এখন থেকে যেটা লিখবো। ওকে আপু, তাহলে ফাইনিট ভার্ব মানে হলো যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যে ভার্বটা রূপ বা চেহারা পরিবর্তন হয়ে যাবে, সেটা হলো ফাইনিট ভার্ব। আর যে ভার্বটা রূপ বা চেহারা পরিবর্তন হবে না, ওই বিউটি পার্লারে নেওয়ার আগেও যেরকম ছিল, বিউটি পার্লারে নেওয়ার পরেও চেহারা একই রকম হয়ে গেছে, ওই চেহারাটা হলো নন ফাইনিট ভার্ব। তার মানে ওকে সাজায় কোনো লাভ নেই, শুধু বিউটি পার্লারের মালিকরা কিছু টাকা পাবে। তাহলে যেটা চেঞ্জ করা যাবে না সেটা নন ফাইনিট, আর যেটা চেঞ্জ করা যাবে সেটা ফাইনিট। এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন তাসলিম আক্তার ইতি আপু, বলেছেন কেমন আছেন, সালাম দিয়েছেন। হ্যাঁ থ্যাংক ইউ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওকে, এখন ভাইরা বোনের আপনারা সবাই জানেন, আপনারা একটু সবাই উত্তর করবেন, একটা ভার্বের কয়টা ফর্ম আছে মোট? একটা ভার্বের মোট ফর্ম কয়টা আছে? আপনারা হয়তো অনেকেই আছেন যারা আমার ক্লাস এর আগে দেখেছেন, অনেকে আছে দেখেন নাই। তবে আমার কাজ হচ্ছে যারা দেখেন নাই নতুন করে দেখছেন তাদেরকে ওই জিনিসটা শেখানো। অনেকেই হয়তো এর ভিতরে দেখেছেন। সিম্পল সেন্টেন্সে ঠিক আছে, বলেন একটা ভার্বের মোট ফর্ম আছে কয়টা? একটু কমেন্ট করেন। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, এইভাবে মোট ভার্বের ফর্ম, একটা ভার্বের মোট ফর্ম কয় প্রকার, কয়টা ভাগ আছে বলেন? ভার্বের মোট ফর্ম আছে কয়টা? একটু কমেন্ট করেন ভাই বোনেরা আমার, একটু কমেন্ট করে জানেন একটা ভার্বের মোট ফর্ম আছে কয়টা? খাদিজা তো জোরে आंसर করেন তো, একটা ভার্বের মোট ফর্ম আছে কয়টা? দেখেন আমি যদি বলি একটা ভার্বের ফর্ম আপনাদের কাছে, আপনারা বলবেন V1, V2, V3, কিন্তু এর বাইরেও ভার্বের অনেকগুলো আরো কয়েকটা ফর্ম আছে। যেমন ভার্বের মোট ফর্ম কয়টা? আমরা স্মরণী সুমি বলেছে 4টা, তাসলিম আক্তার ইতি বলেছে 3টা, খাদিজা তো জোরা বলেছে 6টা। ওকে, সবাই বলতে থাকেন, খেয়াল করেন। ধরেন গ্রামে, আমি কিন্তু গ্রামের ছেলে, এখন আমার বাড়ি খুলনাতে, আমি এখন ঢাকাতে থাকি। ধরেন গ্রামের ভিতরে, শহরের ভিতরে একটু সমস্যা না, কিন্তু গ্রামের ভিতরে যদি কেউ দেখে যে একটা ছেলে একটা মেয়ে, হ্যাঁ, প্রতিদিন ঘোরাঘুরি করে বা একসাথে স্কুলে যায়, কলেজে যায়, একসাথে আসে, গ্রামের লোকজন কিন্তু একটু অন্যভাবে নেয় ব্যাপারটা। হ্যাঁ, তার মানে গ্রামের দিকে যদি দেখেন যে কোনো ছেলে কোনো মেয়ের সাথে, বিভিন্ন মেয়ের সাথে একটু বন্ধুত্ব করে বা মেয়ে ছেলের সাথে বন্ধুত্ব করে, সবাই তাকে বলে 12 ভাতারি। কি বলে বলেন তো? যে ওই মেয়েটা 12 ভাতারি, ওই মেয়েটা, হ্যাঁ 12 ভাতারি মানে তার 12টা হাজবেন্ড, মানে তার সে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে বেড়ায়, একটু খোলামেলা মনের, এই জন্য মানুষে কি বলে 12 ভাতারি। তাহলে মানুষকে বলা হয় 12 ভাতারি। একজন মানুষ কয়টা ভাতারি হয়?
12 ভাতারি। আর ভার্বের ভাতারি হলো তাকে ঠিক 2 দিয়ে ভাগ করবেন। তার মানে মানুষের যে ভাতার আছে ভার্বের তার থেকে অর্ধেক ভাতার। তার মানে ভার্বের কিন্তু 6টা ভাতার আছে। ভার্বের কয়টা? 6টা। তাহলে একটা মেয়ের 12টা হাজবেন্ড থাকতে পারে সর্বোচ্চ মানুষের কথা অনুযায়ী। আর একটা ভার্বের সর্বোচ্চ প্রকারভেদ থাকতে পারে কয়টা? 6টা। তার মানে মানুষের যে কয়টা ভাতার থাকে ঠিক ভার্বের তার অর্ধেক ভাতার থাকে। তার মানে কয়টা? 6টা। তাহলে কি কি 6টা আপনারা বলেছেন? কেউ বলেছেন 3টা, কেউ বলেছেন 4টা, আর একজন বলেছে 6টা। ওকে, তাহলে 6টা কি কি আমরা একটু দেখি। দেখেন B1 আপনারা জানেন, ধরেন একটা ভার্ব আমি লিখলাম গো। এই ভার্বটা হলো ভার্বের বেস ফর্ম বা মূল ফর্ম। কারণ মূল ফর্ম মানে যেটা থেকে উৎপন্ন হয়। যেমন আখ থেকে কি হয়? চিনি উৎপন্ন হয়। আখ থেকে আখটা প্রথম মেশিনে দেওয়ার পরে কি তৈরি হয় বলেন তো? একটা রস বের হয়ে আসে। ওই রসটাকে যত আপনি তাপ দিবেন, যত আগুনে জাল দিবেন, তত কিন্তু সে ঘন হয়ে একসময় গুড় হয়ে যাবে। একসময় কি হয়ে যাবে? গুড়, একটা চাকের মতো হয়ে যাবে। এবার ওই চাকটাকে যখন আপনি গুঁড়া গুঁড়ো করে ফেলবেন, তখন কিন্তু এটা চিনি হয়ে যাবে। তাহলে দেখেন মূল হচ্ছে আখ থেকে রস, রস থেকে গুড়, গুড় থেকে আবার চিনি। আবার ওইটা আপনি জাল দিলে আবার কিন্তু এটা তরল হয়ে যাবে। তার মানে মূলটা হচ্ছে আখ। ঠিক সেই রকম গো হলো এমন একটা ভার্ব যে ভার্বটা থেকে মূল ভার্ব অর্থাৎ অন্যান্য ভার্ব এসেছে। যেমন দেখেন এরপর আমরা বলতে পারি এটা হলো ভার্বের বেস ফর্ম। V1 মানে কি বলেন তো? গোস। B2 কে আমরা কি বলতে পারি? ওয়েন্ট। বলেন B3 কে আমরা কি বলি? গন। বলেন B4 গোয়িং। B5 হলো টু গো। খেয়াল করেন ভাইরা আমার, সবগুলো এই যে গো ভার্বটা, এই ভার্বটার সাথে এস বাই এস যোগ করে আমরা পেয়েছি গোস। এই ভার্বটার পাস্ট ফর্ম করে আমরা পেয়েছি ওয়েন্ট। এই গো ভার্বটার ভিতরি করে আমরা পেয়েছি গন। গোর সাথে আইনি যোগ করে আমরা পেয়েছি গোয়িং। গোর আগে টু যোগ করে আমরা পেয়েছি টু গো, ইনফিনিটিভ ফর্ম। তার মানে ভাইরা ভার্বের মোট ফর্ম আছে এই পৃথিবীতে 6টা। একটা হলো মূল ভার্ব, আর এই মূল ভার্ব থেকে আমরা 5টা ফর্ম কিন্তু তৈরি করেছি। তাহলে ভার্বের মোট ফর্ম কয়টা? 6টা। এই জন্য বলেছি মানুষের ভাতার 12টা, ভার্বের তার অর্ধেক অর্থাৎ 6টা। হাফ লেডিস বলে না, ভার্ব হচ্ছে হাফ লেডিস। ভার্বটা কি বলেন তো? ফুল লেডিস না, ভার্ব হচ্ছে হাফ লেডিস, মানে 6টা ভাতার। হ্যাঁ, তাহলে মূল একটা মেয়ের, একটা চালাক শুধু মেয়ের হচ্ছে 12টা ভাতার, আর হাফ লেডিস মানে অর্ধেক। তাহলে যারা একটু বোকা শোকা তাদেরকে মানুষ বলে হাফ লেডিস। তাহলে হাফ লেডিস মানে অর্ধেক। তাহলে ভার্বের ভাতার হচ্ছে হাফ লেডিসের মতো। তার মানে ভার্বের আরেকটা নাম হচ্ছে হাফ লেডিস। যদি এটা মনে রাখতে পারেন তাহলে মনে থাকবে যে ভার্বের মোট ফর্ম কয়টা? 6টা। এখন আমার কোনো ভাই বোন হয়তো ভাবতে পারে যে স্যার আমরা তো V1 V2 শুনছি, আপনি V4 V5 আবার কোত্থেকে আনলেন? এটা আবার কোন ডিকশনারিতে আছে? এটা আবার কোন গ্রামার বইতে আছে? ভাই এইটা কোনো বইতেও নেই, কোনো গ্রামারেও নেই। ভার্বের মোট ফর্ম 6টা। আমরা একটাকে বেস ফর্ম আর 3টা ফর্ম লেখার 2টা বাকি রয়ে গেছে। এই 2টাকে আমরা 2টা নাম দিলাম যাতে আমাদের সংক্ষেপে মনে রাখতে সহজ হয়, যে একটা বেস ফর্ম আর ওর থেকে আর 5টা ফর্ম এসে মোট 6টা হয়েছে। এই নামটা দিয়েছি কিন্তু এটা মনে রাখার সুবিধার্থে। আসলে V4 V5 কোনো বইতে বা শিটে বা কোনো ডিকশনারিতে দেওয়া নেই। ওকে, দারুণ স্টোরি, থ্যাংক ইউ আপু আপনাকে। ওকে, তাহলে ভার্বের মোট ফর্ম 6টা। এখন আমরা যত সেন্টেন্স, যত বাক্য, হাজার হাজার কোটি কোটি বাক্য আমরা দেখব, সব বাক্যর ভিতরে এই 6টা ফর্ম থাকবে ভার্বের। এর বাইরে ভার্বের আর কোনো ফর্ম এই পৃথিবীতে, মহাবিশ্বের ভিতরে পাওয়া যাবে না। এখন আমাদের চিনতে হবে যে এর ভিতরে ফাইনাইট কোনটা কোনটা, নন ফাইনাইট কোনটা কোনটা। আমাকে একটু আমার ভাইরা বোনেরা একটু কমেন্ট করে জানাবেন তো যে এর ভিতরে ফাইনাইট কোনটা, নন ফাইনাইট কোনটা। এই 6টা ফর্মের ভিতরে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট একটু কমেন্ট করে আমার ভাইরা বোনেরা আমাকে জানাবেন তো। একটু কমেন্ট করে জানাবেন যে আমার এর ভিতরে ফাইনাইট কোনটা, নন ফাইনাইট কোনটা। দেখেন আমি সংজ্ঞাটা আবার একটু বলছি, সেটা হলো ফাইনাইট ভার্ব মানে যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়। অর্থাৎ একটা বাক্য আপনার সামনে আসলো, আপনি দেখে বলে দিলেন যে এটা টেন্স। যে ভার্বটা থেকে চিনছেন ওইটা হলো ফাইনাইট ভার্ব। অথবা সাবজেক্ট, নাম্বার এবং পার্সন পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো ভার্বের রূপ বা আকৃতি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা হবে ফাইনাইট ভার্ব। আর যদি রূপ বা চেহারা পরিবর্তন নেই, ওই যতই ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, যতই কিছু মাখাও না কেন, হ্যাঁ, ওর চেহারা চলে যায় না,
ওই মাখানোর একটু পরে 2 মিনিট পরে আগের মতো চেহারা ফিরে আসে। অর্থাৎ যার চেহারা পরিবর্তন করা যায় না সেটা হলো নন ফাইনাইট ভার্ব। এখন খেয়াল করেন এখানে ভার্বের ভি3, ভার্বের ইনফিনিটিভ ফর্ম এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত, এই তিনটা ফর্ম হলো অলওয়েজ নন ফাইনাইট ভার্ব। অলওয়েজ কি বলেন তো? নন ফাইনাইট ভার্ব। আর এইখানে যে তিনটা ফর্ম আমরা দেখছি সেটা হলো ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম। এই তিনটা কিন্তু বাক্যে কি ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। আর হ্যাঁ, আমাদের মরিয়াম আপু অ্যান্সার করেছে V1 V2। থ্যাংক ইউ মরিয়াম আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব অ্যাক্টিভ আছেন। খাদিজাতুল জোহরা আপনি বলেছেন গো সোয়েন, থ্যাংক ইউ। আপনার দুইজনকে ধন্যবাদ। আমাদের সরণী সুমি লিখেছে নন ফাইনাইট টু গো। ওকে, হ্যাঁ সরণী সুমি আপনাকেও ধন্যবাদ। যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন। এখন এগুলো কেন ফাইনাইট কেন নন ফাইনাইট, এটা হলো ফাইনাইট আর এগুলো কি নন ফাইনাইট। এখন আমি একটু আপনাদের প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব যে ওইটা কেন ফাইনাইট কেন নন ফাইনাইট, তাহলে আপনাদের সহজে মনে থাকবে এটা। ওকে, আসেন কেন এটা ফাইনাইট নন ফাইনাইট আমরা একটু ব্যাখ্যা করে লিখি। দেখেন আমি যদি বলি আই ওয়ান্ট এ কার, অথবা আই ওয়ান্ট হিম, অথবা আই ওয়ান্ট রহিম, হ্যাঁ যে যাকে চান যদি আপনার নির্দিষ্ট কোনো চাওয়া কোনো ব্যক্তির নাম থাকে আপনি সেটা লিখতে পারেন, আপত্তি নেই। এখন দেখেন আই ওয়ান্ট টু, এটা আমি লিখবো না, আমি আরেকটু ঘুরাই লিখি আই ওয়ান্ট টু বাই এ কার। আমি বাক্যটা এইভাবে লিখবো আই ওয়ান্ট টু বাই এ কার। দেখেন আমাদের এখানে ভার্ব আছে একটা, আর একটা আছে টু বাই। কয়টা ভার্ব আছে ভাই? 2টা ভার্ব। দেখেন আমাদের এই 6টা ভার্বের মোট ভাতার মানুষ হচ্ছে ফুল লেডিস আর ভার্ব হচ্ছে হাফ লেডিস, তার মানে এর ভাতার হচ্ছে 12টা। এই 12টার মধ্যে 6টা, এই 6টার মধ্যে আমার ভার্ব আছে একটা ওয়ান্ট আর একটা আছে টু বাই। এখন বলেন এইখানে এই বাক্যটা কোন টেন্স? আই ওয়ান্ট, এটা কিন্তু ওয়েন্ট না, এটা কিন্তু ওয়ান্ট। এই ওয়ান্ট মানে চাওয়া। আই ওয়ান্ট টু বাই এ কার, এটা কোন ধরনের সেন্টেন্স, কোন টেন্স? এই বাক্যটা বলেন কোন টেন্স? সবাই বলবেন এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা কোন ধরনের টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কেন? কারণ ওয়ান্ট আছে। এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। এরপরে দেখেন টু বাই, তাহলে এইখানে আমি কিন্তু ওয়ান্ট দেখে চিনেছি টেন্স, এজন্য আমি এটাকে বলবো ফাইনাইট ভার্ব। আর টু বাই দেখে আমি কিন্তু কখনো টেন্স চিনি না, তাহলে এটাকে বলবো ভাই আমি কি নন ফাইনাইট ভার্ব। আমি কি বলবো? নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে আসেন এইবার আমি যদি বলি হি ওয়ান্ট টু বাই এ কার। আমি যদি বলি এখানে সাবজেক্ট চেঞ্জ করে দিয়েছি হি, আমি যদি এখানে ওয়ান্ট দিই তাহলে কিন্তু ভুল হবে, এখানে হবে ওয়ান্টস। হি ওয়ান্টস টুর পরে ভাই কখনো ভার্বের সাথে এস বাই যুক্ত হয় না, তার মানে টু বাই থেকে যাবে। তাহলে এইটা হলো কোন ভার্ব? এই ভার্বটা সাবজেক্ট যখন আই ছিল তখন ওয়ান্টস ছিল, যখন সাবজেক্টের নাম্বার পার্সন চেঞ্জ হয়েছে অর্থাৎ হি এবং এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তখন এস বাই যোগ হবে। তাহলে দেখেন সাবজেক্ট চেঞ্জ হলে ভার্ব চেঞ্জ হয়েছে কিন্তু ওয়ান, টু বাই কিন্তু চেঞ্জ হয়নি। তার মানে এটা হলো ফাইনাইট, এটা হলো নন ফাইনাইট ভার্ব। ওকে, এইবার 2টা মেইন ভার্ব থাকলে আমি চিনে নিলাম। কিন্তু যদি দেখেন একটা বাক্যে একটা মেইন ভার্ব আছে আর একটা অক্সিলারি ভার্ব আছে, একটা বাক্যে একটা মেইন ভার্ব আছে অক্সিলারি ভার্ব আছে, তাহলে ওই ভার্বটা হলো ওইখানে অক্সিলারি ভার্বটা হলো ফাইনাইট ভার্ব। যেমন যদি বলা হয় দেখেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই হ্যাভ ডান দ্য কি বলেন তো ওয়ার্ক। এই যে হ্যাভ এবং ডানটা হলো V3, এটা সবসময় নন ফাইনাইট ভার্ব। আর এই যে অক্সিলারি ভার্ব হ্যাভ, এটা হলো ফাইনাইট ভার্ব। ঠিক আমি যদি বলি আই অ্যাম গোয়িং দেয়ার, দেখেন এই যে ভার্ব যেটা হলো নন ফাইনাইট, এই আমটা হলো ফাইনাইট। তার মানে ভার্বের V3 ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম এবং ভার্বের ইনফিনিটিভ ফর্ম, এই 3টা ফর্ম হলো অলওয়েজ নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, অলওয়েজ কি নন ফাইনাইট ভার্ব। এইবার খেয়াল করেন নন ফাইনাইট ভার্ব দ্বারা কখনো কোনো সেন্টেন্স গঠিত হয় না। এর নন ফাইনাইট ভার্ব দ্বারা কি হয় না? কোনো সেন্টেন্স গঠিত হয় না, কোনো ক্লজ গঠিত হয় না। নন ফাইনাইট ভার্ব দ্বারা ফ্রেজ গঠিত হতে পারে।
ফ্রেজ হলো যেখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। ফ্রেজ হলো যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। হ্যাঁ, কিন্তু নন ফাইনাইট ভার্ব একটা দুইটা একাধিক থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তার মানে একটা বাক্য বা একটা সিম্পল সেন্টেন্সে সবসময় একটা সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকতে হবে। নন ফাইনাইট ভার্ব আমার একাধিক থাকতেও পারে, নাও থাকতে পারে। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? ওকে, তাহলে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট হলো ভার্বের V3, ভার্ব আইএনজি টু গো। আমি একটা কথা এটা বলে যেতে পারতাম, কিন্তু আমি এতগুলো উদাহরণ দিয়েছি কেন? কারণ ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব আজীবন কাজে লাগবে। এই জন্য এটা আমি ব্যাখ্যা করে বুঝিয়েছি যাতে আপনারা ক্লিয়ার ভাবে এটা বুঝতে পারেন। ওকে, তাহলে আসেন আমরা এবার কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা সলভ করব। দেখেন, বলেন এবার এইখানে দেখেন কিল ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে কিলিং, তার মানে নন ফাইনাইট ভার্ব। তাহলে কিলিং দা বার্ড, এটা হলো একটা ফ্রেজ, এটা কোনো ক্লজ বা সেন্টেন্স হবে না। কিলিং দা বার্ড, কিলিংটা হলো নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব দ্বারা কোনো সেন্টেন্স বা ক্লজ গঠিত হয় না। তার মানে কিলিং দা বার্ড এটা হলো একটা ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ। এটা হলো একটা পার্টিসিপল ফ্রেজ, বা এটাকে কি বলতে পারেন, একটা দেখেন আইএনজি দিয়ে শুরু হয়েছে, একটা পার্টিসিপল ফ্রেজ। দেখেন তারপরে দা ওল্ড ম্যান ব্রট, দা ওল্ড ম্যান হলো এই বাক্যের সাবজেক্ট, একজন বৃদ্ধ ব্যক্তি। দা ওল্ড ম্যান বৃদ্ধ ব্যক্তি, এটা হলো সাবজেক্ট। ব্রট বাই বট বরং, এটা হলো একটা কি বলেন তো, এটা হলো একটা ফাইনাইট ভার্ব, ভার্বের V2। তাহলে দা ওল্ড ম্যান বলেন, দা ওল্ড ম্যান ব্রট বলেন লাক টু দ্য ক্রিউ। তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স? এটা হলো একটা সিম্পল সেন্টেন্স। এটা কোন ধরনের সেন্টেন্স? এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটা মাত্র ক্লজ আছে, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ। সিম্পল সেন্টেন্স মানেই হলো একটা মাত্র ক্লজ থাকবে এবং সেটা কি হবে? প্রিন্সিপাল ক্লজ হবে। তাহলে এটা হলো একটা সিম্পল সেন্টেন্স। ওকে ভাইরা, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমরা প্রথমে শিখলাম, এটা হলো একটা সিম্পল সেন্টেন্স। তাহলে আমি ভার্বের যে কথাগুলো বলেছি খুব গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখার চেষ্টা করবেন। এইবার 2 নম্বর কোশ্চেনটাতে আমরা আসি। 2 নম্বর কোশ্চেনটা হলো আই এম লুকিং ফরওয়ার্ড টু, আই এম লুকিং ফরওয়ার্ড, আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ, ড্যাশ ইউ। এই কোশ্চেনটা শতবার, এই কোশ্চেনটা শতবার বাংলাদেশের বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসেছে। প্রাইমারি, সমাজসেবা, নন ক্যাডার, ক্যাডার, নিবন্ধন, BCS, শতবার এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছে। বলেন অপশনে বলেন সি, বি নাম্বার হলো সিন, সি নাম্বার হলো হ্যাভ সিন, ডি নাম্বার হলো নান। প্রিয় ভাই বোনেরা আমার, একটু সময় অ্যান্সার করে আমাকে জানাবেন যে এই টুর পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এই বাক্যে টুর পরে ভার্বের কোন ফর্ম হবে? আমাদের মহুয়া মাহিয়া আপু তিনি অ্যান্সার করেছেন সিং হবে। ওকে আপু, সবাই অ্যান্সার করতে থাকি আমরা একটু কষ্ট করে। সবাই একটু অ্যান্সার করি ভাই বোনেরা আমার। সবুজ রায় ভাই বলেছে সিং হবে, খাদিজাতুল জোহরা সিং হবে, তাকে খুব অ্যাক্টিভ মনে হচ্ছে, প্রত্যেকটা কোশ্চেন দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যান্সার করছে। ওকে, হ্যাঁ সবাই একটু অ্যান্সার করি, কি হবে ভাইরা আমার? সিং হবে। হ্যাঁ সরলি সুমি আপু আমার অ্যান্সার করেছে সিং হবে। হ্যাঁ ফাইনিট আর নন ফাইনিট আমার কাছে খুব কঠিন লাগতো, এই ক্লাস করে আমি সহজে বুঝতে পারছি। থ্যাংক ইউ মরিয়াম আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ফাইনিট নন ফাইনিট ভার্ব বুঝতেন না, আজকে ভালো বুঝছেন। ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং মারুফ স্যার শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে যাতে আপনাদের আগামী পরীক্ষাটা কোনোভাবে মানে খারাপ না হয়, মিসিং না হয়, সেজন্য মারুফ স্যার আপনাদের থেকে খুব সংক্ষিপ্ত, খুব সহজ একটা অল্প সামান্য একটা অ্যামাউন্টে আপনাদের জন্য শর্ট একটা কোর্স চালু করেছে এবং প্রতিদিনই ক্লাস হবে, 30টা ক্লাস হবে। 1 তারিখ থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে। মাত্র 500 টাকার বিনিময়ে মারুফ স্যার আপনাদেরকে এই সুবিধাটা দিচ্ছে এবং আপনারা দেখবেন যে এখানে 4 জন টিচার ক্লাস নেবে, 4 জন খুব ভালো মানের টিচার। আপনারা
চেষ্টা করবেন যে আমাদের এই মারুফ স্যারের যে কোর্সটা চালু করছে এই কোর্সটাতে অ্যাড থাকার জন্য। ওকে, তাহলে দেখেন আই এম লুকিং ফরওয়ার্ড টু। এখন আমি বলি টুর পরে ভার্বের বেস ফর্ম হলে কয়েকটা টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন কি কি বলেন তো, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অ্যাকুস্টম টু, কনফেস টু, অবজেক্ট টু। এই টু গুলোর পরে ভাই কখনো ভার্বের বেস ফর্ম হয় না, সবসময় ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। এই বাক্যটার অর্থ হলো আই এম লুকিং ফরওয়ার্ড মানে প্রত্যাশা করা, লুকিং ফরওয়ার্ড মানে কি করা, প্রত্যাশা করা। তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, আমি তোমাকে দেখার আশায় আছি বা আমি তোমাকে দেখার প্রত্যাশা করছি। তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অ্যাকুস্টম টু, কনফেস টু, অবজেক্ট টু। এই পাঁচটা টুকে আলাদা করে একটু মনে রাখবেন। এই পাঁচটা ফ্রেজের পরে টু শেষে টু থাকলেও এরপরে কখনো ভার্বের বেস ফর্ম হবে না, সবসময় কি হবে, আইএনজি যুক্ত ফর্ম হবে। ওকে, এবার আমরা 3 নম্বর কোশ্চেনে চলে আসি। তাহলে অ্যানসার হবে কি, সিঙ্গিং। বলেন ডেড লেটার মিন্স বলেন ডেড লেটার অর্থ কি? ডেড লেটার অর্থ হলো অকার্যকর আইন। ডেড লেটার অর্থ কি, অকার্যকর আইন বা অচল অবস্থা, যে আইন এখন কোনো কার্যকর নেই। বলেন আওয়ামী লীগ সরকার অনেক রকম আইন প্রচলন করছিল, 5ই আগস্টের পরে আওয়ামী লীগ সরকারের আইন কানুন কি এখন আর কেউ মেনে চলে না। তার মানে যে আইনটা আগে প্রচলিত হয়েছিল সেই আইনটা এখন আর প্রচলিত নেই, এখন মানুষ সেই আইন আর মেনে চলে না। তার মানে কি বলেন, ডেড লেটার মানে অচল অবস্থা বা অকার্যকর আইন। হ্যাঁ, অপশনে ছিল ল নট ইন ফোর্স, বি নাম্বার অপশনে ছিল ওল্ড লেটার। ভাইরা আমার বোনেরা আমার, এই দুটো অপশনের ভিতর থেকে আপনারা অ্যান্সারটা বের করেন। এই দুইটাতে অ্যান্সার আছে। হ্যাঁ, আমার এমএসটি কি মিস ববিতা খাতুন আপু, ল নট ইন ফোর্স, থ্যাংক ইউ। শর্মা আচার্য বলেছেন অচল, মহুয়া মাহিয়া বলেছেন অকাজো। ওকে, ডেড লেটার অকাজো। হ্যাঁ আপু, এখন আমাদের একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো আপনাদের খাদ্য অধিদপ্তরে 30টা বা 25টা করে কোশ্চেন আসে, এর মধ্যে 7-8টা কোশ্চেন শুধু ইডিয়ামস থেকে, আপনারা যদি 200 থেকে 300 ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ আপনারা মুখস্থ করেন, আশা করি আপনাদের 100% কমন চলে আসবে। আর এই 200 বা 300 কোথায় পাবেন? এই 200 বা 300-র একটা চার্ট আমার কাছে আছে, আমি আপনারা চাইলে আপনাদের আমি সেখান থেকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, আপনারা এগুলো বাসায় মুখস্থ করে ফেলবেন। আমরা ক্লাসে গ্রামারগুলো পড়াবো, কিন্তু ইডিয়ামস কিন্তু 6টা-7টা পর্যন্ত ইডিয়ামস আসতেছে একটা পরীক্ষায়। তার মানে ইডিয়ামস কোনোভাবে মিস করা যাবে না। দেখেন ডেড লেটার মানে অকার্যকর আইন, বাংলাটা আপনার পরীক্ষা আসবে না, কিন্তু ডেড লেটারের সাথে নিচের অপশনের কোনটার অর্থ মিলে যায় সেটা হলো উত্তর। বলেন ডেড লেটার মানে অকার্যকর আইন, ল নট ইন ফোর্স, যে আইন এখন আর কোনো কার্যকর নেই। ল নট ইন ফোর্স মানে কি, যে আইন এখন আর কার্যকর নেই। আর ওল্ড লেটার মানে পুরাতন আইন। ভাই পুরাতন আইনের সাথে পুরাতন আইন তো কার্যকর থাকতেই পারে, সেটা সমস্যা না, কিন্তু যেটা কার্যকর নেই। তার মানে অ্যান্সার কোনটা? ওকে, সবাই অ্যান্সার করেছেন ল নট ইন ফোর্স। ওকে, অ্যান্সার সঠিক হয়েছে, অ্যান্সার এ নাম্বার। ওকে, 4 নম্বর কোশ্চেনটা আমাদের কোথা থেকে এসেছে বলেন তো? 4 নম্বর কোশ্চেনটা আমাদেরকে এসেছে লিটারেচার থেকে। এ সিরিয়াস প্লে with a sad ending is called
is called, is called। প্রিয় ভাই বোনেরা আমার, বলেন এটা কি হবে? বলেন ট্র্যাজেডি, 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 বি কমেডি। বলেন এই দুইটা থেকে অ্যান্সার বলেন। চারটা অপশন আমি লিখতেছি না, দুইটা করে অপশন লিখবো, ওই দুইটার ভিতর থেকে ইনশাল্লাহ অ্যান্সারটা থাকবে। পরীক্ষার সময় আপনারা অ্যান্সারটা জানতে পারবেন। হ্যাঁ, চারটা করে লিখে পারা যাবে না। স্যার প্রাইমারির জন্য কোন ইডিয়ামস? আপু প্রাইমারি হোক আর যে কোনো জায়গায় আমি আপনাদেরকে 3 থেকে 350 শোনেন, ভোকাবুলারি আর ইডিয়ামস এইগুলো মিলে 1300, ভোকাবুলারি ইডিয়ামস মিলে 1300 আর 200 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেবো। এই 1500 যদি আপনারা একটু কষ্ট করে মুখস্থ করতেন, বাংলাদেশে আর কোনো চাকরির পরীক্ষায় একটা আনকমন আপনারা পাবেন না ইনশাল্লাহ, এর ভিতর থেকে আসবে। সেগুলো আমি দিয়ে দিব। হ্যাঁ, সেগুলো অবশ্যই আমি দিয়ে দিব, সেইগুলো আমি দিয়ে দিব। হ্যাঁ, সেগুলো আমি কোথায় দিয়ে দিব? আমি আপনাদেরকে এখন একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওই লিঙ্কে ঢুকে তারপরে আপনারা ওইটা দেখতে পারবেন। হ্যাঁ, ওই লিঙ্কে আপনারা, আমি একটা লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কের ভিতরে আপনারা পাবেন। তাহলে একটু অ্যান্সার করেন সবাই, অ্যান্সারটা কি হবে? সবাই একটু অ্যান্সার করেন তো, কি হবে? সবাই একটু অ্যান্সার করেন, অ্যান্সার কি হবে? দেখেন যেটা কি হবে, এই যে সিরিয়াস প্লে, এন্ডিং স্যাড এন্ডিং, মানে দুঃখ শেষে, যে নাটকের শেষে দুঃখজনক কোনো একটা ঘটনা আছে, দুঃখ বেশি দুঃখ পেয়েছে যে সেটা আর কি। বলেন এটা কি হবে? অ্যান্সারটা একটু বলেন সবাই। অ্যান্সারটা একটু বলেন। ওকে, অনেকে অ্যান্সার করেছে ট্র্যাজেডি। দেখেন আমি একটা লিঙ্ক দিয়ে দিছি, আশিকুর রহমান আমার নাম, ওই নাম দিয়ে একটা লিঙ্ক দিয়ে দিছি। এই লিঙ্কে আপনারা ঢুকলে দেখবেন এখানে ইডিয়ামস অ্যান্ড ভোকাবুলারির সিনোনিম অ্যান্টোনিম 1300 ওয়ার্ড এবং 200 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। এগুলো বাসায় প্রতিদিন মুখস্থ করে ফেলবেন, 10টা 20টা করে, এর বাইরে ইনশাল্লাহ আসবে না। হ্যাঁ, তাহলে এই যে হ্যাঁ, খাদ্য সমাজসেবার অধিদপ্তর, খাদ্য আর সমাজসেবা এই দুটো কিন্তু জেলায় জেলায় হতো, এবারও জেলায় জেলায় হতে পারে, তবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না কোথায় হবে। আর ভূমির পরীক্ষা তো ঢাকায় হয়, ভূমির পরীক্ষা ঢাকায় হয়, সমাজসেবার খাদ্য পরীক্ষা হয় জেলায় জেলায়, কিন্তু এবারও এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, হয়তো বিভাগীয় শহরে হতে পারে, আবার ঢাকায় হতে পারে। হ্যাঁ, কারণ বিগত কয়েক বছর এই সমাজসেবা খাদ্যতে অনেক প্রশ্ন ফাঁস হয়েছে, সেজন্য নতুন হয়তো কোনো একটা সংস্কার এখানে আসবে। তবে যেখানেই হোক প্রিপারেশন ভালো থাকলে ইনশাল্লাহ আপনারা পাস করবেন। তাহলে ওই লিঙ্কে আপনারা ঢুকে আপনারা ওই আপনারা ওইগুলো পড়ে ফেলবেন, মুখস্থ পড়াগুলো। দেখেন তাহলে এ সিরিয়াস প্লে, এই নাটকটার উইথ স্যাড এন্ডিং, মানে কি সর্বশেষে যে দুঃখ, সর্বশেষে কষ্ট, নায়িকা আর নায়ক দুজনকে ভালোবাসে, কিন্তু নায়ক শেষ পর্যন্ত গরিব থাকে, নায়িকা হয় বড় লোকের কোনো একটা বড় লোকের বোন বা বড় লোকের মেয়ে, শেষ পর্যন্ত নায়কের সাথে নায়িকার বিয়ে হয় না, দুইজন বিচ্ছেদ হয়ে যায়। নায়ক কি করে, মদ খেতে খেতে নদীর পাশে মারা যায়। হ্যাঁ, আর নায়িকার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। এই স্যাড এন্ডিং, কথা বলছেন কিনা? তার মানে এটা হলো স্যাড এন্ডিং, মানে কি ট্র্যাজেডি মানে স্যাড এন্ডিং, শেষে দুঃখ কষ্ট, মিলন নাই। এবার 5 নম্বর কোশ্চেনটা আমরা দেখবো। ওকে, 5 নম্বর কোশ্চেনটা,
দেখেন আশিকুর স্যার নামে আমার একটা পেজ আছে, আশিকুর স্যার। এই পেজে আপনারা ঢুকলে আপনারা কিন্তু ওই মুখস্থ পড়াগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, তারপরে কি আছে বলেন তো, তারপরে ভোকাবুলারি আছে এবং আফটার প্রিপজিশন। আশিকুর স্যার পেজ থেকে আপনারা পেয়ে যাবেন, আমি লিংক দিচ্ছি, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। ওকে, এইবার একটা ট্রান্সলেশন আসছে পরীক্ষায়। দেখেন, আমার ক্ষুধা নাই, বলেন আমার ক্ষুধা নাই, বলেন আমার ক্ষুধা নাই। ট্রান্সলেশন করেন, পরীক্ষা এসেছে এটা, আমার ক্ষুধা নাই। এটা খাদ্য অধিদপ্তর উপপরিদর্শক পদে 2021 সাল সর্বশেষ পরীক্ষা এসেছিল। বলেন আই হ্যাভ নো হাঙ্গার, আই হ্যাভ নো হাঙ্গার। বি নাম্বার আছে, বলেন তো, বি নাম্বার আছে আই হ্যাভ নো অ্যাপিটাইট, আই হ্যাভ নো অ্যাপিটাইট, অ্যাপিটাইট। আই হ্যাভ নো অ্যাপিটাইট। বলেন সি নাম্বারে দেওয়া ছিল আই অ্যাম নট অ্যাংরি, আই অ্যাম নট হাংরি। বাইরে বোনেরা সবাই একটু অ্যান্সার করেন, অ্যান্সার কোনটা হবে? আমার ক্ষুধা নাই, আই হ্যাভ নো হাঙ্গার, আই হ্যাভ নো অ্যাপিটাইট, আই অ্যাম নট হাংরি। অ্যান্সার কোনটা হবে ভাইরা আমার? একটু অ্যান্সার করেন। আই হ্যাভ নো অ্যাপিটাইট ফর ফুড, হ্যাঁ আমার খাদ্যের কোনো হ্যাঁ ঠিক আছে, আমার মহুয়া মায়া আপু ফুডটা একটু যোগ করে দিচ্ছে, সমস্যা নেই। কিন্তু পরীক্ষার কোশ্চেনে কিন্তু আপু ফুড ছিল না, হ্যাঁ ফুডটা কিন্তু পরীক্ষার কোশ্চেনে ছিল না। হ্যাঁ আমার বোনেরা ভাইরা সবাই অ্যান্সার করেছে আই হ্যাভ নো অ্যাপিটাইট, আমার কোনো ক্ষুধা নাই, আমার এখন কি নাই? ক্ষুধা নাই। আসেন ইডিয়ামস থেকে যে কত বেশি কোশ্চেন পরীক্ষা এসেছে, আর সহজ সহজ কোশ্চেন। আপনারা ওই 1500 ভোকাবুলারি আর অ্যাপ্লাইড প্রিপজিশন আর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এই 1500 পড়লে বাইরে পড়া লাগবে না। দেখেন হোল্ড ওয়াটার, 6 নম্বর কোশ্চেন। হোল্ড ওয়াটার মিন্স, পরীক্ষা এসেছে হোল্ড ওয়াটার মিন্স কি হবে বলেন? হোল্ড ওয়াটার মিন্স keep water। বি নাম্বার হলো drink water। সি নাম্বারে হলো bear examination। বলেন হোল্ড ওয়াটার অর্থ হলো টিকে থাকা। বলেন অ্যান্সার কোনটা হবে? হোল্ড ওয়াটার। আমার ববিতা খাতুন আপু অ্যান্সার করেছে বিয়ার এক্সামিনেশন, মহুয়া মাহিয়া আপু অ্যান্সার করেছেন বিয়ার এক্সামিনেশন। ওকে বোন, আরো যারা আসছি সবাই একটু কমেন্ট করবো। হ্যাঁ তারপরে শর্মা আচার্যি বলেছেন সি নাম্বার, তার মানে বিয়ার এক্সামিনেশন। ওকে সবাই একটু অ্যান্সার করবো। বিয়ার এক্সাম হোল্ড ওয়াটার মানে কি টিকে থাকা। ওকে সরণী সুমি বলেছেন সি নাম্বার বিয়ার এক্সামিনেশন। থ্যাংক ইউ আমার বোনেরা ভাইরা। অ্যান্সার হবে বিয়ার এক্সামিনেশন। এই ওয়াটার দেখে এই হোক কিপ ওয়াটার মিলাই দিবেন না, কারণ ইডিয়ামস আপনারা একটা জিনিস খেয়াল করেন, একটা হলো ইডিয়ামস আর একটা হলো ফ্রেজ। ইডিয়ামস মানে হলো ভাই বাগধারা। ইডিয়ামসটা কি বলেন তো? বাগধারা। ইডিয়ামস মানে যেটার অর্থের সাথে ইংলিশের অর্থের সাথে বাংলা অর্থের কোনো মিল পাবেন না খুঁজে, সেটা হলো ইডিয়ামস। আর যেটার অর্থের সাথে মিল খুঁজে পাবেন সেটা হলো ফ্রেজ। যেমন আমি যদি বলি মাই ইয়ঙ্গার ব্রাদার মানে আমার ছোট ভাই, মাই এল্ডার সিস্টার মানে আমার বড় বোন। দেখেন উত্তরটা অর্থাৎ বাংলা অর্থ ইংলিশের অর্থে কিন্তু মিল আছে, কিন্তু আমি যদি বলি হোল্ড ওয়াটার, হ্যাঁ এর সাথে কিন্তু বাংলা অর্থে মিল পাচ্ছেন না আপনি ইংলিশে। আবার আপনি যদি বলেন এ ডগ ডেস মানে কি? গরমের দিন বা কষ্টের দিন, কিন্তু এর অর্থ হওয়ার কথা হ্যাঁ হোল্ড ওয়াটার মানে কি বলেন? ডগ ডেস মানে কুকুরের দিনগুলো, কিন্তু কুকুরের দিনগুলো কিন্তু অর্থ হয় না, হয় কি দুর্দিন বা খারাপ দিন। তাহলে অর্থের সাথে যেটা ইংলিশের অর্থের সাথে বাংলা অর্থ যেটা মিললে সেটা হলো ফ্রেজ, আর যেটা মিলে না সেটা ইডিয়ামস বাগধারা। ইডিয়ামস বা কি? বাগধারা। ওকে তাহলে অ্যান্সার হবে বিয়ার এক্সামিনেশন।
সাত নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি ভাইরা কি দেওয়া আছে। সাত নম্বর কোশ্চেনটা দেওয়া আছে ইফ আই ওয়ার ইফ আই ওয়ার ইফ আই ওয়ার ইউ if I were you if I were you I for the just cause I for the just cause বলেন এখানে অপশন ইফ যুক্ত প্লাস বলেন would fight বি নাম্বার হলো should fight সি নাম্বার হলো উইল ফাইট। বলেন তিনটার ভিতরে অ্যান্সার বলেন। ইফ যুক্ত ক্লাসের ক্ষেত্রে আমরা মনে রাখবো ইফ যুক্ত ক্লাসের ক্ষেত্রে যদি ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্স থাকে অর্থাৎ ইফ যুক্তটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে পরবর্তী অংশে প্রেজেন্ট অথবা ফিউচার হয়। ইফ যুক্ত অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে পরবর্তী অংশে উড কুড মাইট এর পরে ভার্বের বেস ফর্ম হয়। আর ইফ যুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ সাবজেক্টের পরে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের ভিতরি হয়। বলেন অ্যানসার বলেন সবাই। ব্ল্যাক শিপ, হ্যাঁ ব্ল্যাক শিপ মানে হওয়ার কথা কালো ভেড়া, ব্ল্যাক শিপ মানে হওয়ার কথা ছিল কালো ভেড়া, কিন্তু না কালো ভেড়া হয়নি, হয়েছে কি কুলাঙ্গার খারাপ। বলে না তুই আমার একটা কুলাঙ্গার ছেলে মানে খারাপ। তার মানে দেখেন এই ব্ল্যাক শিপ মানে হওয়ার কথা ছিল কালো ভেড়া কিন্তু হয়েছে কুলাঙ্গার, অর্থ ভিন্ন, অর্থের সাথে মিলে না, এটাকে বলে ইডিয়ামস। আর যদি কালো ভেড়া বলতো তাহলে সেটা মিলে যেত, হ্যাঁ না মিললে সেটা হয় ইডিয়ামস। ওকে মহুয়া মাহিয়া অ্যান্সার করছে উড ফাইট, তিথি বোস বলেছে উড ফাইট, খাদিজা তুজোরা মরিয়ম বলেছে উড ফাইট। থ্যাংক ইউ, সবার অ্যান্সার সঠিক হয়েছে উড ফাইট। তাহলে উড ফাইট দেখেন আমি আবার তিনটা রোল একটু মনে করিয়ে দিই, সেটা হলো ইফ যুক্ত ক্লাস যদি প্রেজেন্ট টেন্স থাকে পরবর্তী ক্লাসটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, আর ইফ যুক্ত ক্লাস যদি পাস্ট টেন্স থাকে পরবর্তী ক্লাসটি সাবজেক্টের পরে উড কুড অথবা মাইট এই তিনটা যে কোনো একটা প্লাস ভার্বের বেস ফর্ম। আর ইফ যুক্ত ক্লাস যদি ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পরবর্তী ক্লাসটি সাবজেক্টের পরে উড হ্যাভ কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এই তিনটা যে কোনো একটা বসে, যেটা অপশনে থাকে সেটা নিতে হবে। তাহলে এখানে দেখেন উড ফাইট, উড প্লাস ফাইট ভার্বের ভিয়ন। ওকে ভাইরা বোনেরা আমার, এরপরে আমরা 8 নম্বর কোশ্চেনটা কি আছে সেটা দেখব। খেয়াল করেন A little learning is a dangerous thing. 9 নম্বর কোশ্চেন বলা আছে, 8 নম্বর কোশ্চেনটা বলা আছে a little learning is a dangerous thing. A dangerous thing. এই যে বিখ্যাত উক্তি, এই উক্তিটা কে করেছে? A little learning is a dangerous thing, এই উক্তিটা কে করেছে? এটা ইংরেজি সাহিত্য পাঠের একটা কোশ্চেন, তার মানে সাহিত্য কিন্তু আপনাদের পড়তে হবে। তাহলে a little learning is a dangerous thing এই উক্তিটা কে করেছে বলেন। আমি দুইটা অপশন দিই, এক হলো জন কিটস, 2 নম্বরে দেন আলেকজান্ডার পোপ। বলেন কে হবে? আলেকজান্ডার পোপ। জন কিটস, আলেকজান্ডার পোপ। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং উক্তিটা কে করেছে? খাদিজা তো জোর অ্যান্সার করেছে এক্সিলেন্ট ক্লাস স্যার। শর্মা আচার্য বলেছেন বি নাম্বার হবে শর্মা আচার্য। থ্যাংক ইউ স্বর্ণা আচার্য, হ্যাঁ স্বর্ণা আচার্য আপু আপনি সঠিক অ্যান্সার করেছেন। ববিতা খাতুন আপু তিনি অ্যান্সার করেছেন বি 2 নাম্বার, তার মানে আলেকজান্ডার পোপ। এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং এই উক্তিটা কোন সাহিত্যিক করেছে? ওকে গুছিয়ে পড়ানোর জন্য আপনি বেস্ট স্যার, থ্যাংক ইউ। মরিয়ম আপনি মনে হয় আমার ক্লাস আজকে প্রথম করতেছেন, ওকে থ্যাংক ইউ প্রথম দিনে ভালো লাগার কারণে। ওকে এস মমিন ভাই আপনি অনেক দেরি করে ফেলেছেন। মেঘলামন, সরণি, পৃথিবী সবাই অ্যান্সার করেছে, হ্যাঁ আমার বোনেরা সবাই অ্যান্সার করেছে। ওকে আলেকজান্ডার পোপ, হ্যাঁ এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং এটা বলেছে কি আলেকজান্ডার পোপ। ওকে
ওকে, এবার আমরা পরবর্তী 9 নম্বর কোশ্চেনটা চলে আসি। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স 9 নম্বর কোশ্চেনটা আছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স 2B, ম্যাথমেটিক্স 2B ফেভারিট সাবজেক্ট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভাইরা আমার, বোনেরা আমার। এটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, একবার না অনেকবার। বলেন ইজ, বি নাম্বার লেখেন এম, সি নাম্বার লেখেন ওয়ার, ডি নাম্বার লেখেন আর। ম্যাথমেটিক্স ড্যাশ বলেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেন। এটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আপনাদেরকে একদিন ক্লাসে পুরা ক্লাসটাই সাবজেক্ট এগ্রিমেন্টের উপরে ক্লাস হবে, এবং আপনাদের প্রত্যেকটা ক্লাস হবে 2 ঘন্টা করে, ম্যারাথন ক্লাস। হ্যাঁ, ম্যারাথন ক্লাস 1 তারিখ থেকে শুরু হবে, এবং সমাজসেবা, খাদ্য, ভূমির জন্য খুব মানে ইফেক্টিভ একটা ক্লাস আপনারা পাবেন। সবাই অ্যাড হওয়ার চেষ্টা করবেন। ম্যাথমেটিক্স বলেন ইজ হবে নাকি আর হবে? ওকে, আমার বোনেরা সবাই অ্যান্সার করছে তাসলিম আক্তার ইতি, অ্যান্সার করছে তিথি বোস, অ্যান্সার করছে মরিয়ম, ওকে, অ্যান্সার করছে খাদিজা তুজোরা, থ্যাংক ইউ। ওকে, তাহলে দেখেন এখানে ম্যাথমেটিক্স এর পর ইজ হবে, কারণ কোন সাবজেক্ট যদি কোন পঠিত বিষয় বা সাবজেক্টের নাম সবসময় সিঙ্গুলার। দেখেন এখানে শেষে এস দেখে মনে হচ্ছে এটা প্লুরাল, না, যে কোনো সাবজেক্ট বা বিষয়ের নাম সবসময় সিঙ্গুলার, আর এরপরে ভার্বটা হয় সিঙ্গুলার। ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, পলিটিক্স, ইথিক্স, এই সাবজেক্টগুলো, ফনেটিক্স, এই সাবজেক্ট, এগুলো সব একটা সাবজেক্ট, যে সাবজেক্টগুলোতে আমরা অনার্স মাস্টার্স করি। এই সাবজেক্টের নামগুলোর শেষে এস বাই এস থাকলেও এগুলো কখনো প্লুরাল হবে না, এগুলো সবসময় সিঙ্গুলার। আর এরপরে ভার্বটা কি হবে ভাই? ওয়াজ হবে, ইজ হবে। ওকে, পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। টু রিড বিটুইন দ্য লাইন্স। 10 নম্বর হলো টু রিড বিটুইন দ্য লাইন্স। টু রিড বিটুইন দ্য লাইন্স মিন্স, দেখেন ইডিয়ামস থেকে কতগুলো কোশ্চেন পরীক্ষায় আসে। অ্যান্সার করেন। টু রিড বিটুইন দ্য লাইন্স মানে কোনো কিছু বারবার পড়ে এর অন্তর্নিহিত তথ্য বের করা। যেমন আমরা সামারি লিখি না পরীক্ষার সময়, সামারি মানে কি পুরা গল্পটা 2-3 বার পড়ে ওই গল্পের সারাংশ বা সারমর্ম। তাহলে টু রিড বিটুইন দ্য লাইন্স মানে সারাংশ বা সারমর্মের মতো, অর্থাৎ পুরা জিনিসটা আপনি পড়বেন, পড়ে সংক্ষেপে 2-3 লাইনে ওর মূল কথাটা লিখবেন যে ওইটা দ্বারা কি বুঝিয়েছে। তাহলে টু রিড বিটুইন দ্য লাইন্স মানে কি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তার অন্তর্নিহিত তথ্যটা বের করা, মানে একবারে মূল কথাটা কি সেটা বের করা। তাহলে বলেন কি হবে স্যার? দেখেন এ নাম্বার হলো টু রিড কেয়ারফুলি দ্য ফাইন্ড আউট। টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট, টু read carefully to find out any hidden meaning, দেখেন টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং। তারপরে লেখেন কি বলেন তো, এটা উত্তর। আর অপশনে তো বড় বড় অপশনে লিখে লাভ নেই। দেখেন টু রিড বিটুইন দ্য লাইন্স মানে হলো কোনো কিছু পড়ে তার অন্তর্নিহিত তথ্য বের করা। টু রিড কেয়ারফুলি সতর্কতার সাথে কিছু পড়ে, টু ফাইন্ড আউট খুঁজে বের করা, এনি হিডেন মিনিং তার লুকায়িত যে অর্থটা, অর্থাৎ কোনো একটা বড় কোনো আর্টিকেল বা লেখা বা রচনা পড়ে আপনি ওর ভিতরে যে ভিতরে লুকানো কোন কথাটা আছে, অর্থাৎ ওর ভিতরের আসল কথাটা কি বলতেছে, সেই সারাংশটা, সেটাকে বলা হয় টু রিড বিটুইন দ্য লাইন্স। ওকে ভাইরা আমার, থ্যাংক ইউ। আমাদের তাসলিমা একটা অ্যান্সার করেছে, থ্যাংক ইউ। ওকে, এরপরে আমরা 11 নম্বর কোশ্চেনটা দেখবো। 11 নম্বর কোশ্চেনটা বলা আছে হোয়াট ইজ সনেট। হোয়াট ইজ কি বলেন তো? হোয়াট ইজ সনেট? সনেট মানে হলো চতুর্দশপদী কবিতা।
চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা মানে যে কবিতা 14টা লাইন আছে, অমিত্রাক্ষর ছন্দে লেখা যে কবিতাগুলো, সেই কবিতাগুলো হলো চতুর্দশপদী কবিতা, মানে লাইন হলো 14টা। তাহলে নিচে অ্যান্সার বলেন কোনটা? এ পোয়েম অফ এ পোয়েম অফ এ পোয়েম অফ 14 এ পোয়েম অফ 14 লাইন্স। বি নাম্বার অপশন হলো এ পোয়েম অফ 40 লাইন্স। বলেন অ্যান্সার কোনটা হবে? এ পোয়েম অফ 14 এ নম্বর। ওকে, আমি আজ প্রথম, ওকে থ্যাংক ইউ, প্রথম ক্লাস করলেন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যে এ পোয়েম অফ 14 লাইন্স মানে 14 লাইন। থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ। ওকে থ্যাংক ইউ। মুখস্থ পড়াগুলো ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, সব ভোকাবুলারি এবং অ্যাপ্রোড প্রিপোজিশন কোথা থেকে পড়বেন দেখেন, আমি আশিকুর রহমান নাম দিয়ে একটা লিংক দিয়ে দিয়েছি, আপনাদের একটা গ্রুপের লিংক দিয়ে দিয়েছি, অর্থাৎ ওই যে যেখান থেকে পড়বেন ওই জায়গা থেকে আপনারা লাইক ফলো দিয়ে রাখবেন এবং ওইখান থেকেই আপনারা মুখস্থ পড়াগুলো পড়বেন। দেখেন আমি একটা লিংক দিয়েছি, ওই লিংকে সবাই ঢুকে লাইক ফলো দিয়ে রেখে ওইখান থেকে আপনারা শুধুমাত্র ওইগুলো পড়ে নেবেন, অর্থাৎ ওইখানে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, গ্রুপ ভার, অ্যাপ্রোড প্রিপোজিশন ইম্পর্টেন্ট গুলো দেওয়া আছে, ওইগুলো আপনারা এখান থেকে পড়ে মুখস্থ করে নেবেন। ওকে, তাহলে দেখেন এ পোয়েম অফ 14 লাইন্স মানে 14 লাইন, 14 লাইন্স। আপনারা জানেন 8 আর 6 8 আর 6 8 আর 6 14, এই সনেটে ভাগ থাকে, প্রথম 8 লাইন থাকে, পরে থাকে 6 লাইন, মোট 14 লাইন। এটাকে বলা হয় সনেট। সনেট মানে 14 লাইনের একটা কবিতা। যেমন বঙ্গভাষা, কপোতক্ষ নদ, যাদের বাড়ি যশোরে যার বাড়ি, তার বাড়ির পাশ দিয়ে কপোতক্ষ নদ গেছে। হ্যাঁ, খুলনার পাইক গাছে যাদের বাড়ি, তারা কপোতক্ষ নদের পাশ দিয়ে হাঁটাহাঁটি করেন অনেক সময়, অনেক দেখেন। এটা হলো সেই কপোতক্ষ নদ। ওকে, অ্যাকিল সিল কত নম্বর কোশ্চেন গেল? লাস্ট কত নম্বর কোশ্চেন গেল? 11 12 নম্বর কোশ্চেনটা দেখেন। অ্যাকিলস হিল মানে হলো দুর্বল, অ্যাকিলস হিল মানে হলো দুর্বল পয়েন্ট বা দুর্বল জায়গা, দুর্বল জায়গা বা দুর্বল পয়েন্ট। বলেন অ্যাকিলস হিল মানে হলো দুর্বল জায়গা বা দুর্বল পয়েন্ট, দুর্বল জায়গা, বলেন দুর্বল জায়গা। তাহলে অ্যাকিলস হিল মানে হলো দুর্বল, যেখানে আপনার দুর্বল। আপনার অ্যাকিলস হিলটা কোথায়? ধরেন আপনি ইংলিশ কম পারেন, ইংলিশে আপনার খুব ভয়, আপনার কাছে অ্যাকিলস হিল হলো ইংলিশ। আপনার কাছে মনে করেন আপনি ম্যাথ খুব কম পারেন, ম্যাথ দেখলে আপনার ভয় লাগে, ম্যাথ করতে মন চায় না, তার মানে ম্যাথটাই হচ্ছে আপনার কাছে অ্যাকিলস হিল। তার মানে অ্যাকিলস হিল মানে হলো দুর্বল পয়েন্ট। বলেন অ্যাকিলস হিল। তাহলে আমি বলবো কি বলেন তো, এতে এ স্ট্রং পয়েন্ট, একটা শক্তিশালী পয়েন্ট। বি নাম্বার লেখেন এ উইক পয়েন্ট। সি নাম্বার লেখেন এ সিরিয়াস আইডিয়া। অ্যান্সার করেন। অ্যাকিলস হিল মানে আপনার কোন জায়গাটায় দুর্বল আছে, আপনি ম্যাথ পারেন না, আপনার পারেন না, ইংলিশ পারেন না, নাকি জিকে পারেন না, আপনার দুর্বল জায়গাটা কোথায়, দুর্বল পয়েন্টটা কোথায়? অ্যাকিলস হিল মানে দুর্বল জায়গা। হ্যাঁ, ওকে, হ্যাঁ অ্যান্সার করেছেন অনেকেই। তাসলিম আক্তার অ্যাকিলস হিল দুর্বল, উইক পয়েন্ট লিখেছেন। এমডি মুমিন ভাই লিখেছেন উইক পয়েন্ট। মহুয়া মাহিয়া বলেছেন উইক পয়েন্ট। তিথি বোস লিখেছেন এ উইক পয়েন্ট। থ্যাংক ইউ, আমার ভাই বোনেরা সবাই অ্যান্সার করছে।
খাদিজা তুজোর অ্যান্সার করছে উইক পয়েন্ট। উইক পয়েন্ট। থ্যাংক ইউ ভাই বোনেরা আমার, সবাই অ্যান্সার করেছেন। 12 নম্বর কোশ্চেনটা আমরা দেখলাম। 13 নম্বর কোশ্চেনটা আমরা অ্যান্সার করব। প্রশ্ন ভাই খুব বেশি কঠিন না, কিন্তু কি আসবে, কি সঠিক গাইডলাইনটা হচ্ছে মেইন কথা। আর আপনারা যদি এই মারুফ স্যার নেতৃত্বে 4 জন টিচার আছে, যাদের গাইডলাইনটা যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আপনারা পরীক্ষা কৃতকার্য হবেন। ঠিক আছে, তারপরে দেখেন বিলেটেড। বিলেটেড মিন্স মানে বিলেটেড এর সিনোনিম কোনটা? বিলেটেড মানে হলো বিলম্বিত। বিলেটেড মানে বিলম্বিত বা দেরি। বিলেটেড মানে বিলম্বিত বা দেরি। বলেন এর অ্যান্সার কোনটা হবে? উইক। বিতে ধরেন কমপ্লেনিং। সিতে হলো টার্ডি। ডিতে হলো স্পিডি। ডিতে কি বলেন তো? স্পিডি। বলেন অ্যান্সার বলেন। বিলেটেড মিন্স মানে বা বিলেটেড। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বিলেটেড? বিলেটেড এর সমর্থক শব্দ কোনটি, বা বিলেটেড এর অর্থ নিচের কোনটি? উইক মানে দুর্বল, কমপ্লেনিং মানে অভিযোগ, টার্ডি মানে কি ধীর গতি বা বিলম্বিত, স্পিডি মানে খুব দ্রুত গতি। বলেন সিনোনাইম কোনটা বা মিন্স কোনটা? তাহলে এখান থেকে আমরা প্রথম দেখলাম একটা সিনোনাইম এসেছে। বলেন বিলেটেড, সবাই অ্যান্সার করেন। বিলেটেড মানে হলো ধীর গতি, তাহলে অ্যান্সার কোনটা হবে? উইক, কমপ্লেনিং, টার্ডি নাকি স্পিডি? ওকে, মহুয়া মাঝি অ্যান্সার করেছে টার্ডি। খাদিজা তুজোর অ্যান্সার করেছে টার্ডি। তাসলিম আক্তার ইতি অ্যান্সার করেছে টার্ডি। ববিতা খাতুন অ্যান্সার করেছে টার্ডি। তিথি বুশ আপু অ্যান্সার করেছে টার্ডি। হ্যাঁ, আমার ভাই বোন সবাই অ্যান্সার সঠিক হয়েছে। অ্যান্সার হবে টার্ডি। বিলেটেড মানে বিলম্বিত বা দেরি, টার্ডি মানে ধীর গতি বা বিলম্বিত। ওকে, এই যে আমার রাজিয়া মিম আপু অনেক দেরি করে আসলো। আপু দেরি করে আসলে হবে? এস মমিন, রাজিয়া আপু প্রথম কমেন্ট করতেছে, একটু কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে হবে না। ওকে, আমরা 14 নম্বর কোশ্চেনটা কি আছে দেখি। 14 নম্বর কোশ্চেনটা একটু দেখবো। হি সেড টু মি, why have you beaten my dog? হি 14 নম্বর কোশ্চেন। হি সেড টু মি, ন্যারেশন থেকে কোশ্চেন এসেছে, তার মানে আপনাদের ন্যারেশন থেকে আসবে। why have you beaten my dog? why have you beaten my dog? সে বলল, কেন তুমি আমার কুকুরটাকে মেরেছো? হি সেড টু মি, সে আমাকে বলল, why have you beaten my dog? কেন তুমি আমার কুকুরটাকে প্রহার করেছো বা মেরেছো? অ্যান্সার, হি demanded of me why he demanded of me why I had beaten এই বিটের মানেটা এটা দেন, beaten his dog. বি নাম্বারটা দেখেন। বি নাম্বারে কি আছে? হি asked me why I have had. He asked me why I have had beaten why have had
beaten his dog. অ্যান্সার করেন এই দুইটার মধ্যে অ্যান্সার কোনটা হবে? ইংলিশে আমার খুব ভয় স্যার, কিন্তু এভাবে আপনার ক্লাস পেলে আশা করি পারবো। হ্যাঁ, আপনার জন্যই আমরা মানছি সংক্ষিপ্ত কোর্স। আপনার এতদিন আমরা জানি পড়ালেখা করতে পারেননি, বা এতদিন অনেক পরীক্ষা হয়নি, গ্যাপ ছিল, আপনারা ঠিকমতো পড়ালেখা করেন নাই। আপনাদের মতো এরকম শর্টকাট টেকনিক এনে কিভাবে সমাজসেবা খাদ্যতে আপনাদের ভালো করানো যায় সেই চেষ্টায় আমরা আসছি। আপনারা 1 তারিখ থেকে মূল ক্লাস শুরু হবে, আপনারা যুক্ত হতে পারেন। মরিয়ম আপু, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হবেন আশা করি, এবং সবাই। হ্যাঁ, তাসলিম আক্তার ইতি, হি রিমান্ডেড অফ মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ। অ্যান্সার সঠিক হয়েছে। দেখেন, আমি আগে বলি, ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে আমার এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখেন শেষে ইন্টারোগেটিভ সাইন দেওয়া আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু দুই ভাবে শুরু হয়। একটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে, আর একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। একটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে, একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি রিপোর্টেড স্পিচটা শুরু হয়, তাহলে রিপোর্টেড স্পিচের যে ডাব্লিউএইচ ওয়ার্ড, ওইটা ইনডিরেক্ট নারেশনেও কিন্তু ওইটা থেকে যাবে। অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখেন, হি ডিমান্ডেড অফ মি, হোয়াইটা থেকে গেছে, ইউ সেকেন্ড পারসন আছে, তাহলে অবজেক্টের সাথে পরিবর্তন হবে মি এর সাবজেক্টিভ হয় মাই। দেখেন, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট টেন্স, হয়ে যাবে কি পাস্ট। আই হ্যাড বিটেন হিজ ডগ। এইখানে দেখেন, হ্যাভ হ্যাড দুইটা ভার্ব আনছে, এই দুইটা ভার্বের প্রয়োজন নাই, এইখানে হ্যাভটা অতিরিক্ত আনছে, তার মানে আই হ্যাভ হ্যাড, এই হ্যাভটার জন্য এইটা ভুল হয়েছে। তাহলে এই হ্যাভটার জন্য কিন্তু ভাইয়া এটা ভুল হয়েছে, তাহলে এই হ্যাভটা এখানে দেওয়া যাবে না। অ্যান্সার হবে হি ডিমান্ডেড অফ মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ। সবাই বুঝতে পেরেছেন কিনা একটু বলেন? সবাই বুঝতে পেরেছেন কিনা একটু বলেন? ওকে, বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই 15 নম্বর কোশ্চেন কি আছে সেটাতে। 15 নম্বর কোশ্চেনটা আমরা অ্যান্সার করব। অল মাই টিচার embodied all the good qualities, এটা অ্যাক্টিভ ভয়েস আছে, এটা অ্যাক্টিভে দেওয়া আছে, আপনাকে বলেছে এটা প্যাসিভ কি হবে, এটা প্যাসিভ ভয়েস কি হবে সেটা করতে হবে। মাই টিচার embodies all the good qualities, embodies লেখেন, মাই টিচার embodies all the good qualities। অপশন এ all the good qualities are embodied by my teacher, দুই নম্বর লেখেন all the good qualities are embodied in my teacher। প্রিয় ভাই বোনেরা আমার, সবাই একটু অ্যান্সার করেন কি হবে? অল দা অ্যাক্টিভ ভয়েসের কোশ্চেন, অর্থাৎ ভয়েস ন্যারেশন থেকে কোশ্চেন আসবে। মাই টিচার embodies all the good qualities। হ্যাঁ, তাহলে বলেন এর প্যাসিভ ভয়েসটা কি হবে? সবাই একটু অ্যান্সার করেন। অল দা গুড কোয়ালিটিস। আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথম আমাদের আইডেন্টিফাই করতে হবে এই বাক্যটার সাবজেক্ট হলো মাই টিচার, সাবজেক্ট হলো মাই টিচার, এমবডিস হলো ভার্ব, আর অল দা গুড কোয়ালিটিস, হ্যাঁ, এটা হলো কি অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের কি সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। আর এই বাক্যটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অ্যাম, ইজ, আর এই তিনটা ভার্বের যে কোনো একটা আনতে হবে, তারপরে মূল ভার্বের ভিতরি, তারপর বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। বলেন কি হবে? অ্যান্সার কোনটা, এ নাকি বি সেটা বললে হবে, পুরোটা লেখার দরকার নেই। স্বর্ণা আচার্য আপু পুরোটা লিখতে পারলে ভালো, কিন্তু পুরোটা লিখতে গেলে সময় যাবে। আপনি ইচ্ছা করলে শুধু দাগ নম্বরটা বলতে পারেন। হ্যাঁ,
দাগ নম্বরটা বলতে পারেন শুধু, তাহলে হবে আর কি। ওকে ভাই বোনেরা আমার, অ্যান্সার করেছে অনেকেই। মরিয়ম বলেছে বি, ববিতা খাতুন বলেছে এমবডিড ইন, গুড। রাজিয়া বলেছে, মিম বলেছে বি নম্বর। ওকে, খেয়াল করেন, আমরা সবাই মনে করি কি যে বাই যোগে সাবজেক্ট অবজেক্ট হয়, কিন্তু সবগুলো ভার্বের পরে প্রিয় ভাই বোনেরা বাই বসে না। সব ভার্বের পরে কি বসে না? বাই বসে না। যেমন দেখেন, এমবডি, এমবডি এরপরে ইন বসে, এমবডিড ইন, এমবডিড এরপরে ইন বসে। নোন, নোন এরপরে কখনো বাই বসে না, নোন এরপরে টু বসে। তারপরে খেয়াল করেন, স্যাটিসফাইড, স্যাটিসফাইড এরপরে উইথ বসে। তারপরে দেখেন লিন, এলিয়েন, লিন এরপরে এগেনস্ট বসে, লিন এরপরে এগেনস্ট বসে। ফ্যান্টাসাইজড, ফ্যান্টাসাইজড এরপরে অ্যাবাউট বসে। পপুলার, পপুলার এরপরে উইথ বসে। হ্যাঁ, এই যেগুলো আমি লিখে দিলাম এগুলো খুব ভালো করে মুখস্থ করবেন, কারণ এইগুলো দিয়ে বিগত পরীক্ষায় বিভিন্নবার কোশ্চেন এসেছে এবং অনেকে এগুলোর পরে বাই বসায়। যদি বাই বসান তাহলে ভুল হবে। দেখেন, এমবডিড এরপরে ইন, এমবডিড এরপরে কি বসে? ইন বসে। নোন এরপরে টু বসে। স্যাটিসফাইড এরপরে উইথ বসে। লিন এরপরে এগেনস্ট বসে। ফ্যান্টাসাইজড এরপরে অ্যাবাউট বসে। পপুলার এরপরে উইথ বসে। তাহলে এইগুলো কিন্তু ভাইরা বোনেরা ভুল করা যাবে না। এইগুলো, এই ভাগগুলোর পরে বাই বসানো যাবে না। ওকে, আমরা চলে আসি 16 নাম্বার কোশ্চেনে। তাহলে এগুলো সবাই একটু কষ্ট করে লিখে নেন, কারণ এগুলো বারবার করে পরীক্ষায় দিচ্ছে এবং এগুলোর পরে বাই দেওয়া যাবে না। এগুলো আপনারা ভুল করেন সবাই। দেখেন, এরপরে 16 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য synonym of camouflage? What is the synonym of camouflage? Camouflage মানেটা CAMOUFLAGE, camouflage. What is the synonym of camouflage? Camouflage মানে হলো ছদ্মবেশ। camouflage মানে কি? ছদ্মবেশ। camouflage মানে হলো ছদ্মবেশ। তাহলে সিনোনিম কি হবে একটু বলেন সবাই। দেখেন, ডেঞ্জারাস, ডেঞ্জারাস। বিতে হলো ডিসগাইজ, ডিসগাইজ। সিতে হলো হ্যাভি। বলেন অ্যান্সার কোনটা হবে? ডিসগাইজ। তাসলিম আক্তার ইতি অলরেডি বলে ফেলেছে। হ্যাঁ, ইন্টারেস্টেড পরে ইন বসে। থ্যাংক ইউ। বোথ আর উইথ, নোন টু। ওকে, দেখেন তাসলিম আক্তার ইতি বলেছে ডিসগাইজ। কেমোফ্লাজ মানে ছদ্মবেশ। কেমোফ্লাজ মানে কি? ছদ্মবেশ। যেমন আপনার বেশ যেটা থাকার কথা আপনি সেটা না। যেমন ডিবি পুলিশ, ডিবি পুলিশ কিন্তু কখনো পোশাক পরে বেড়ায় না। ওদের স্পেশালি পোশাক পরে বেড়ায় না, কারণ ওদের কাছে সব মানুষের সাথে মিশে যেতে হয়, সাধারণ মানুষের সাথে মিশে যেয়ে তথ্য নিতে হয়। এখন উনি যদি আলাদা একটা পোশাক পরে কোনো এলাকায় বা কোনো জায়গায় যায়, মানুষ চিনে ফেলাবে যে ও এই বাহিনীর লোক, তখন কিন্তু ওর সামনে মানুষ গোপন কথা বলবে না। হ্যাঁ, ও কি করে? সাধারণ আমাদের মতো শার্ট গেঞ্জি এক একদিন এক রকম কাপড় পরে পরে বিভিন্ন জায়গায় যে তথ্য নেয়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যে তথ্য নেয়, এই যে হলো ছদ্মবেশ, মানে ও আরেকটা ছদ্মবেশ ধারণ করছে। তাহলে কেমোফ্লাজ মানে ছদ্মবেশ, ডিসগাইজ মানে হলো ছদ্মবেশ। হ্যাভি, হ্যাভি মানে কি? ভারী। হ্যাভি মানে ভারী। ডেঞ্জারাস মানে হলো কি? ক্ষতিকর। তাহলে এটা কেমোফ্লাজ এর সিনোনিম কোনটা? ডিসগাইজ, ছদ্মবেশ। ডিসগাইজ, ছদ্মবেশ। ওকে, এরপর আসেন 17 নম্বরটা কি আসছে। দেখেন 17 নম্বরটা আছে ইনকারেক্ট সেন্টেন্স। খুব খুব ইম্পর্টেন্ট। ইনকারেক্ট সেন্টেন্স, ইনকারেক্ট সেন্টেন্স কোনটা আমরা দেখি। বলেন, হি রিজেম্বলস হিজ ফাদার, হি রিজেম্বলস
he resembles his father D number হলো either you or I am wrong. C number হলো 2/3 of this milk is lost. 2/3 of this milk is lost. D নাম্বারটা হলো I am usually feeling tired of after lunch. বলেন অ্যান্সার বলেন, কোন বাক্যটা মিথ্যা বা ভুল, কোন বাক্যটা ভুল আছে একটু সবাই বলেন। ইনকারেক্ট সেন্টেন্স দেখি এটা কে পারে, এটা কে পারে একটু দেখি। হ্যাঁ, এটা কে অ্যান্সার করতে পারে? হি রিজেম্বলস হিজ ফাদার, either you or I am wrong, 2/3 of this milk is lost, I am usually feeling বলেন tired of after lunch। কোনটা হবে অ্যান্সার কোনটা হবে? রিজেম্বলস এরপরে কিন্তু প্রিপজিশন বসে না। ববিতা আপু আপনি যেটা বলেছেন রিজেম্বলস উইথ, এটা ভুল, কারণ রিজেম্বলস এর পরে প্রিপজিশন বসবে না। দেখেন খেয়াল করেন, সবাই একটু অ্যান্সার করেন। ডি নাম্বার, সবাই ডি নাম্বারের পক্ষে অ্যান্সার করছে। ডি নাম্বার বলছে সবাই, মরিয়ম খাতুন, খাদিজাতুল জোহরা, রাজিয়া মিম, সবাই বলছে ডি নাম্বার অ্যান্সার। ওকে, দেখেন হি রিজেম্বলস হিজ ফাদার এরপরে প্রিপজিশন বসবে না, বাক্যটা সঠিক। বলেন either you or I am wrong, বাক্যটা সঠিক, তার মানে আমাদের ইনকারেক্ট চাইছে, তাহলে এইটা কারেক্ট আছে, তাহলে এটা অ্যান্সার হবে না। 2/3 of this milk, বলেন মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর জন্য ভার্বটা সিঙ্গুলার ইজ হবে। হ্যাঁ, ওটা ঠিক আছে। তারপরে আই অ্যাম, দেখেন ইউজুয়ালি থাকলে ওই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়। হ্যাঁ, ইউজুয়ালি, রেগুলারলি, সামটাইমস, অকেজনালি, জেনারেলি, often, every day, every week, every morning, daily, এগুলো থাকলে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আবার বলি, ইউজুয়ালি, রেগুলারলি, জেনারেলি, সামটাইমস, ডেইলি, often, every day, every week, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার মানে এই বাক্যে am প্লাস ফিলিং এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিছে, তার মানে এটা বাক্যটা হবে না। এখানে বাক্যটা সঠিক হবে I usually feels tired after lunch। তাহলে am feeling কখনো হবে না, am feeling বাদ দিয়ে শুধু ফিল হবে। হ্যাঁ, তাহলে এটা হবে ফিল অ্যান্সার, কারণ I এর পরে ফিল হয়। I usually feel, I am usually feeling এর জায়গায় অ্যান্সার হবে I usually feel। তাহলে বাক্যটা ভুল আছে, তার মানে এটা অ্যান্সার হবে ডি নাম্বার। ওকে, ওকে ভাইরা, হ্যাঁ এবার আসেন 18 নম্বর কোশ্চেনটা কি ছিল সেটা আমরা দেখি। আই ক্যান নট হেল্প, এরপর আরেকটা কোশ্চেন আমরা দেখবো, সেটা হলো ভার্বাল নাউন কোনটা, রাইটিং অফ এ গুড লেটার। দেখেন হুইচ ইজ দ্য ভার্বাল নাউন, ভার্বাল নাউন কোনটা, নিচের কোনটি ভার্বাল নাউন। দেখেন ভার্বাল নাউন হলো এখানে এ নাম্বার, রাইটিং এ লেটার, রাইটিং এ
writing a letter, writing a letter, writing a letter is difficult, writing a letter is difficult, writing a letter is difficult, the writing a letter, the writing a letter is difficult, দেখেন নিচের কোনটি ভার্বাল নাউন, এ নাকি বি? দেখেন একটাতে রাইটিং আছে আর একটাতে দা রাইটিং অফ আছে, তাহলে আপনি অ্যানসার কোনটা নেবেন বলেন? অ্যানসার কোনটা বলেন? স্যার লিংকটা পাচ্ছেন না? ওকে, লিংক স্যার লিংক তো পাচ্ছি না। ওকে, আমি আবার একটু দেওয়ার চেষ্টা করতেছি লিংকটা, খেয়াল করেন। হ্যাঁ, আবার দিয়ে দিচ্ছি, দেখেন অ্যান্সার কোনটা হবে? এ নাকি বি? একটু খেয়াল করেন। ভার্বাল নাউন বলা হয় দা প্লাস, ভার্বাল নাউন বলা হয় দি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, এই পুরোটাকে বলা হয় ভার্বাল নাউন। দি এবং অফের মাঝে যদি ভার্ব আইএনজি থাকে এটাকে বলা হয় ভার্বাল নাউন। দি প্লাস ভার্ব আইএনজি এর মাঝখানে, দি প্লাস অফ এর মাঝখানে যদি ভার্ব আইএনজি থাকে এটাকে বলা হয় ভার্বাল নাউন। দেখেন এটা শুধু রাইটিং আছে আর এটা দি রাইটিং অফ আছে, তার মানে বি নাম্বারটা অ্যানসার। দি রাইটিং অফ, তাহলে দি প্লাস ভার্ব আইএনজি প্লাস অফ থাকলে সেটা হলো ভার্বাল নাউন। দি প্লাস অফ থাকলে, দি প্লাস অফ এর মাঝে থাকলে সেটা হবে ভার্বাল নাউন। এবার সর্বশেষ আমরা একটা কোশ্চেন দেখি, সেটা হলো কত 18, 19, 20। দেখেন আই ক্যান নট হেল্প এরপরে কি বসবে? এ নাম্বার হলো স্মোক, বি নাম্বার হলো টু স্মোক, সি নাম্বারে হলো স্মোকিং। বলেন অ্যান্সার কোনটা হবে? আই ক্যান নট হেল্প ড্যাশ স্মোক, টু স্মোক, স্মোকিং। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? স্মোকিং হবে কিনা বলেন? ক্যান নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ, স্মোকিং। হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ, তার মানে কি হবে? স্মোকিং হবে। কি হবে? স্মোকিং হবে। তারপর দেখেন দ্য গিফট অফ দ্য মাইজাই, এই একটা গ্রন্থ এসেছে দ্য গিফট অফ দ্য মেজাই। দ্য গিফট অফ দ্য কি মাইজাই, এইটা লেখক কি বলেন তো? এটা লেখক হলো ও হেনরি। দ্য গিফট অফ দ্য মেজাই লেখককে ও হেনরি নামক একজন কবি, তার লেখা কবিতাটা কোনটা? দ্য গিফট অফ দ্য মেজাই। কথা ক্লিয়ার কিনা বলেন? এরপরে দেখেন আরেকটা কোশ্চেন আমরা দেখি, এইটা এসেছে নাম্বার থেকে। একটা কোশ্চেন এসেছে STIMULS, স্টিমুলাস
এর প্লুরাল কোনটি? স্টিমুলাস। এর প্লুরাল ফর্ম নিচের কোনটি? স্টিমুলাস। এর প্লুরাল, স্টিমুলাস এর প্লুরাল কোনটি? এ নাম্বার হলো স্টিমুলা, স্টিমুলি, ডবল আই, স্টিমুলি, স্টিমুলি, এল আই। বি নাম্বার হলো STIMULAES। সি নাম্বারে দেখেন STIMULAE। বলেন অ্যান্সার কোনটা হবে? স্টিমুল। এর প্লুরাল ফর্ম, এটা সিঙ্গুলার দেওয়া আছে, প্লুরাল ফর্ম কি হবে? স্যার, আই ইন্সপায়ার্ড ইউ টু রিড ইংলিশ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকেও মরিয়ম খাদিজাতু জোহরা। ওকে, স্টিমুলাস এর প্লুরাল ফর্ম নিচের কোনটি বলেন? স্টিমুলি, স্টিমুলাস নাকি স্টিমুলাই? হ্যাঁ, অ্যান্সার করেছে এ নাম্বার। থ্যাংক ইউ, অ্যান্সার সঠিক হয়েছে। এ নাম্বার অ্যান্সার হবে। অ্যান্সার হবে কি? এ নাম্বার। 22 নাম্বারটা দেখেন, আইডেন্টিফাই, আইডেন্টিফাই, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ ইজ, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ ইজ সেলডম। বলা আছে সেলডম কোন পার্টস অফ স্পিচ? নাউন। বি নাম্বার হলো অ্যাডজেক্টিভ। সি নাম্বার হলো অ্যাডভার্ব। ডি নাম্বার হলো কনজাংশন। বলেন অ্যান্সার কোনটা হবে? সেলডম। সেলডম শব্দটি কোন পার্টস অফ স্পিচ? সেলডম শব্দটি কোন পার্টস অফ স্পিচ? একটু কমেন্ট করেন। সেলডম শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে? সেলডম, সেলডম, হার্ডলি, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কেসলি, সেলডম, নেভার, নেভার এগেইন, এগুলো সব অ্যাডভার্ব। এগুলো সব কি? অ্যাডভার্ব। হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কেসলি, সেলডম, নেভার, নেভার এগেইন, অলওয়েজ, অলরেডি, এভার, সোফার, হ্যাঁ, রিসেন্টলি, লেটলি, এগুলো সব কি? এগুলো সব হলো অ্যাডভার্ব। এগুলো সব কি? অ্যাডভার্ব। এগুলো সব কি? অ্যাডভার্ব। হ্যাঁ, 23 নম্বর কোশ্চেনটা আমরা লিখি কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স কোনটি? কারেক্ট সেন্টেন্স কোনটি? কারেক্ট সেন্টেন্স কোনটি? হি ইজ টায়ার্ড of this job, of this job. D number হলো he is tried with the job. বলেন অ্যান্সার বলেন, এই দুইটার থেকেই বলেন অ্যান্সারটা কি হবে? হি ইজ টায়ার্ড অফ নাকি হি ইজ টায়ার্ড উইথ? কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার কোনটা হবে বলেন? অ্যান্সার কোনটা হবে বলেন? অ্যান্সার কোনটা হবে? অফ। টায়ার্ড এর পরে অফ বসে। টায়ার্ড এর পরে কি বসে? অফ বসে। সে এই চাকরিটা বা কাজ করতে যে কি হয়ে গেছে? ক্লান্ত হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে। তাহলে টায়ার্ড এর পরে কি বসে বলেন তো? অফ বসে। টায়ার্ড এর পরে কি বসে? অফ বসে। তাহলে আবার ক্লাসটা আপনাদের কেমন লাগলো? হ্যাঁ, আজকের মতো ক্লাসটা এখনই শেষ হবে, কারণ 9টার সময় আমার আর একটা ক্লাস আছে। অলরেডি 9টা বেজে গেছে। এখন আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন এবং আশা করি আপনারা যদি আমাদের সাথে যুক্ত থাকেন ভালো একটা সার্ভিস পাবেন, পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন হবে। 1 তারিখ থেকে মারুফ স্যারের স্পেশাল যে কুইক ব্যাচ সেটাতে ক্লাস শুরু হবে। আর আপনাদেরকে আমি বলেছি আশিকুর স্যার এখানে আপনারা এই মুখস্থ পড়াগুলো সব দেখতে পাবেন। এখানে মুখস্থ পড়াগুলো পড়বেন। এছাড়া আমি এখানে অসংখ্য ইংলিশে ক্লাস নেই, আপনারা ফ্রি ক্লাসগুলো দেখতে পারেন। এখানে আশিকুর স্যার পেজ থেকে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্কটা থেকে আপনারা ফ্রি ক্লাসগুলো দেখবেন। আর আপনারা মারুফ স্যারের সাথে
এই কোর্সে ইনশাল্লাহ যুক্ত হয়ে যান, ভালো একটা সার্ভিস ইনশাল্লাহ আপনারা পাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।